কি আমি বেহায়া? আমি মাথা মোটা গাধি? সরফরাজ ভনিতা না করে বলে উঠল, নয়তো কি? কি আমি বেহায়া মাথা মোটা গাধি? ধমকে জিজ্ঞাসা করলো রূপকথা। সরফরাজ ইতস্তত করে নিচু গলায় বলল, এহেন ঝুম বরবার বৃষ্টিতে একটা পুরুষ মানুষের সাথে দরজা বন্ধ করে আটকে রয়েছ। মানুষ কি ভেবেছে? দরজা বন্ধ করে তোমার শ্লীলতাহানি করছি। রূপকথার বেফায়েশ কথায় সরফরাজ দুই হাতে মুখ চেপে ধরে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ। সরফরাজের এহেন বোকা বোকা অবয়ব দেখে ফিক করে হেসে দিল রূপকথা। এরপর বলল, ঠিক আছে বাইরে চলো, খিদে পেয়েছে। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা অসংখ্য চকলেটের খোসার পানে তাকিয়ে সরফরাজ শুধালো, এই ছোট পেটে কি আছে রূপকথা? দ্বৈত ধর্মের বাসা? হাত দিয়ে ধরবে? বলেই সরফরাজের কাছে এগিয়ে এসে হাত টেনে ধরল রূপকথা। রূপকথার অকপটে বলা কথা আর স্পর্শে ছিটকে সরে এসে সরফরাজ বলল, ইয়া আল্লাহ সিসি, আমি ওসব করি না। সরফরাজের চরিত্র সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়ে গেছে রূপকথা। মানুষটা সত্যিই তার সেভিয়ার, সেই আগের মতোই রয়েছে, একটুও পাল্টায়নি। আচ্ছা, তাদের এই সম্পর্কের নাম কি এখন? কোন সম্পর্ক ধরে সরফরাজের আশেপাশে ঘুরঘুর করবে রূপকথা? সেভিয়ার, পরিচিত মানুষ নাকি বন্ধু? নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর খুঁজে পায় না রূপকথা। এদিকে সরফরাজ দরজা খুলে বাইরে বের হতে নিলে রূপকথা এক বিশাল আবদার করল, আমাকে ছোটবেলার মতো একবার কোলে নেবে সরফরাজ? সরফরাজ, বহুদিন কোলে উঠি না। আমার বাবার পর তোমার মতো কেউ এত যত্ন করে আমার কোলে নিতে পারেনি। তোমার গলা জড়িয়ে ধরে কোলে ওঠার মতো প্রশান্তি আমি আর কোথাও পাইনি। নেবে একবার? রূপকথার আবদারে সরফরাজ শক্ত হয়ে দাঁড়িয়ে গেল। ঘিলুহীন মেয়েটা আজ তাকে এভাবে পেয়ে বসেছে। পরিচয় না দিলেই বোধহয় ভালো ছিল। এত বড় মেয়েকে কিভাবে কোলে নিবে সে? কোলে ওঠার পর সরফরাজের যেই অনুভূতি হবে তা সামলানোর ক্ষমতা কি আছে এই গাধীর? সরফরাজ একবার ফাঁকা ঢোক গিলে বলল, হাতে ব্যথা করছে রূপকথা। অন্যদিন খুব ব্যথা করছে গো। হে দেখো, দরজা বন্ধ খুলতে পারছি না। ওহ মাগো। বলেই চোখ মুখ কুচকে একটু নাটক করলো সরফরাজ। সরফরাজের অদক্ষ অভিনয় জল ঢেলে রূপকথা বলে উঠল, একটু আগেই তুমি আমাকে তুলেছিল উপরে, তখন ব্যথা কোথায় ছিল? নির্ঘাত অভিনয় করছো তাই না? রূপকথার পাল্টা উত্তরে সরফরাজ এক দৃষ্টিতে রূপকথার পানে তাকিয়ে রইল। এরপর শীতল গম্ভীর গলায় বলল, নিজের সর্বনাশ কেন ডেকে আনছো রূপকথা? রূপকথা আইধাই করে বলল, কোলে ওঠার সাথে সর্বনাশ ডেকে আনার কি সম্পর্ক? সময় হলে বুঝবে, এসো। বলেই হাত বাড়ালো সরফরাজ। সরফরাজের আহ্বানে ঠোঁটে প্রশস্ত হাসি ঝুলিয়ে এগিয়ে গেল রূপকথা। এরপর দুই হাত উঁচু করতেই ছোট বাচ্চার ন্যায় রূপকথাকে কোলে তুলল সরফরাজ। রূপকথা সরফরাজের গলা জড়িয়ে ধরতে ইলেকট্রিক শক খেল সরফরাজ। সরফরাজের কানের কাছে মুখ এনে রূপকথা গদগদ করে ফিসফিস করে বলল, প্রতিদিন একবার করে এসে কোলে উঠবো। সরফরাজ যেন কথা বলার ভাষা হারালো। এরই মধ্যে অভিরূপ ফিরে এসে দরজা খোলা দেখে ভেতরে ঢুকে গেল। ভেতরের দৃশ্যে তার চোখ কপালে। নেলিও এলো মিনিট দুই পর বিরক্ত হয়ে রূপকথাকে ডাকতে। নেলি আর অভিরূপ দুজনকে একসাথে দেখে সরফরাজ বিব্রত হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু নির্বিকার রূপকথা। নেলি এহেন দৃশ্যে চেঁচিয়ে বলে উঠল, এসব কি করছিস রূপকথা? এই লোকের কোলে উঠেছিস কেন? শিগগিরই নাম। ছি ছি, এ কি সর্বনাশী কাজ কারবার! নেলির কথা কানে তুলল না রূপকথা। অভিরূপ বিস্ময়ে কথা বলার ভাষা হারালো যেন, তবুও বহু কষ্টে বলে উঠল, প্রথম সাক্ষাতেই কোলে, দ্বিতীয়বার কি বাসর ঘরে? সরফরাজ উত্তর করবার আগেই নেলির চোখ ছাপিয়ে ধরে কক্ষ ছেড়ে বেরিয়ে গেল অভিরূপ। অভিরূপ আর নেলি যেতে রূপকথাকে নামিয়ে দিতে চাইল সরফরাজ, কিন্তু শক্ত হাতে সরফরাজের গলা চেপে ধরে রইল রূপকথা। এক প্রকার বাধ্য হয়ে জবরদস্তিমূলক নিজের থেকে ছাড়িয়ে মেঝেতে দাঁড় করালো রূপকথাকে। এরপর লজ্জা জড়িত কণ্ঠে বলে উঠল, এরপর এমন আবদার করলে গলা টিপে মেরে দেব রূপকথা। কথাটা বলেই হনহন করে বাইরে বেরিয়ে গেল সরফরাজ। সরফরাজ চলে যেতেই ঠোঁট কামড়ে হেসে উঠল রূপকথা আর বিড়বিড় করে বলে উঠল, তোমাকে আমি ছাড়ছি না মশাই। তোমার সান্নিধ্য আমাকে যে আলাদা এক প্রশান্তি দেয়। কোথায় পালাবে আমাকে ছেড়ে তুমি?
একবার পালাতে পেরেছো বলে বারবার পালাবে? নো নেভার। বর্ষণমুখ সন্ধ্যার আবছা আলোয় ব্যালকনিতে পাতা ইজি চেয়ারে শরীর এলিয়ে চোখ বুজে সিগারেট ফুঁকে চলেছে যুবক। বয়স 32-এর দোরগোড়ায়। বৃষ্টির ঝাপটা এসে ইতিমধ্যেই তাকে বেশ খানিক ভিজিয়ে দিয়েছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার। গায়ের সাথে লেপ্টে থাকা ভেজা কাপড় ভেদ করে শরীরের পেশিবহুল খাঁজগুলো চোখে লাগছে। ক্লিন শেভের ফর্সা গালের চোয়ালদয় কেমন শক্ত আর তীক্ষ্ণ। টকটকে লালচে কোমল ঠোঁটে ঠেসে রাখা সিগারেটটা বড্ড বেমানান, তবুও নির্বিঘ্নে তার স্বাদ আস্বাদন করছে সে। কিছুক্ষণ পর ভীত সন্ত্রস্ত পায়ে এগিয়ে এলো বৃদ্ধ এক লোক। এই বাড়ির বয়োজ্যেষ্ঠ কাজের লোক সে। নাম তার দুলাল। দুলাল অন্ধকার ঘরকে লাইট জ্বালিয়ে আলোকিত করে বেলকনির নিকট গিয়ে দাঁড়ালো। এরপর মাথা নিচু করে বলে উঠল, ছোট সাহেব হসপিটাল থেকে ফোন এসেছে, আপনাকে চাইছে, নিচে আসুন। দুলালের কথায় চোখ মেলে চাইলেও যুবক বিদ্যুতের ঝলকানিতে অদ্ভুত দ্যুতি ছড়ালো ভয়ানক চোখজোড়া, যেন জ্বলন্ত কয়লার খনি। হাতের ইশারায় দুলালকে যেতে বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যুবক। এরপর কক্ষে এসে গায়ের পাতলা শার্ট ছুঁড়ে ফেললো ক্লথ বিনে। নতুন একটা টি শার্ট গায়ে চাপিয়ে চোখে মুখে গাম্ভীর্য ফুটিয়ে নিচে নেমে এলো। ল্যান্ডলাইনে এখনও কেউ অপেক্ষা করছে বোধহয়। যুবক ধীর পদে ল্যান্ডলাইন কানে তুলে গম্ভীর ভারী গলায় বলে উঠল, রুদ্ররাজ স্পিকিং। ওপাশ থেকে কেউ কিছু বলল, যা শুনে কপালে শিরা ফুলে নাকের পাতা কেঁপে উঠল রুদ্রের। ঠোঁট কামড়ে নিজের ক্রোধ সংবরণ করে বলে উঠল, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ফেলে রাখুন, পাগলের ডক্টর আমি নই। আপনি তাই নেক্সট টাইম থেকে এসব বিষয়ে আমাকে ইনফর্ম করবেন না, গট ইট? ওপাশের মানুষ ফোন কেটে দিল। রুদ্র টেলিফোন শব্দ করে রেখে দুলালকে ডেকে উঠল। ভীত দুলাল এসে বলল, বলুন ছোট সাহেব। এক মগ ব্ল্যাক কফি দাও, চিনি ছাড়া। দুলাল ঘাড় কাত করে চলে যেতেই নিজের ফোন বের করলো রুদ্র। এরপর ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বার। রিং বাজার সাথে সাথে রিসিভ করলো ওপাশের ব্যক্তি। বাজ পাখির ন্যায় শিকারি চোখের সম্মুখে দৃষ্টি মেলে রুদ্র বলে উঠল, হোয়াটস দ্য নিউজ দেয়ার কেভিন? নট গুড বস। এক্সপ্লেইন। পুলিশ সারফাজার এর কারখানায় সন্দেহজনক কিছু পায়নি, খালি হাতে ফিরে এসেছে। তার 2 বডিগার্ড লুইস আর ইয়োস বড্ড চালাক, সাথে বেকনিও। এভাবে কিছু করা যাবে না, অন্য পথে হাঁটতে হবে। কেভিনের ইংরেজি না বোধক কথাগুলো বেশ অপছন্দ হলো রুদ্রের। রাগে তার চোয়াল কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। দাঁত পিষে রাখার কারণে মনে হচ্ছে দাঁতের কপাট এই বুঝি ভেঙে গেল। সারফারাজ তার চিরজীবনের শত্রু। এই শত্রুর একটা লোম পর্যন্ত বাঁকা করতে পারছে না সে, অথচ সারফারাজ ঠিক পদে পদে তাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছে। আচ্ছা, সারফারাজ কি জানে কে এই রুদ্র চৌধুরী? নিজের ফোনের মেসেজ অপশনে গিয়ে খচখচ করে মেসেজ টাইপ করলো রুদ্র। এরপর সেটা পাঠিয়ে দিল গ্যাংয়ের সবচাইতে নিঃস্রংস হৃদয়হীন মানব কাইকে। কিল দ্যাট বাস্টার্ড জ্যাসকিন, হি উইল ওপেন হিজ মাউথ ইফ হি ইজ কট। মেসেজ ড্রপ করে উঠে দাঁড়ালো রুদ্র। এই মুহূর্তে সবকিছুই বিষাদ লাগছে তার। হঠাৎ রূপকথার মায়াবী ঘুমন্ত মুখশ্রী ভেসে উঠল রুদ্রের চোখে। মুহূর্তে সমস্ত ক্রোধ, জেদ, রাগ শীতল জলধারার ন্যায় হলো। হৃৎপিণ্ডের গতিও কেমন তেজ হলো। হৃৎপিণ্ডের মধ্যখানে কেউ ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলছে যেন। রুদ্র 2 হাতে বুকে চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, ডিয়ার রূপকথা, হাউ সুইট ইউ আর। রাত 9টার দিকে বৃষ্টি কমে এলো। খাবার দাবারের পালা চুকিয়ে সারফারাজ অভিরূপের উদ্দেশ্যে কঠিন গলায় নির্দেশ দিল। রূপকথা আগ বাড়িয়ে কিছু বলতে চাইল, কিন্তু কঠিন মুখশ্রী করে হাত উঁচিয়ে রূপকথাকে থামিয়ে দিল সারফারাজ। সারফারাজের এহেন নিষ্ঠুর আচরণে দুচোখ ছলছল করে উঠল রূপকথার। অভিমানও হলো বেশ, কিন্তু সারফারাজ তা প্রশ্রয় দিল না। অভিরূপ সারফারাজকে ডেকে একটা কর্নারে নিয়ে স্বাভাবিক গলায় শুধালো, এমন করছিস কেন মেয়েটার সাথে? স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দিতে চাইছে ও অভিরূপ। বয়স কম, ভুল করার প্রবণতা অনেক বেশি। আবেগে গা ভেসে নিজের সর্বনাশ ডেকে আনতে চাইছে। 2 দিন পর রঙিন চশমা খুলে গেলে পস্তাবে, তখন আমি মরে যাব। অভিরূপ সারফারাজের কঠিন কথাগুলো খুব সহজেই বুঝে গেল। তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, বুঝিয়ে বল, আই হোপ বুঝে যাবে। ওকে বোঝানোর অবস্থায় নেই আমি। হুটহাট আমাকে ছুঁয়ে দিচ্ছে, এটা সেটা বায়না ধরছে। বুঝতেই চাইছে না সে আর ছোট বাচ্চাটা নেই। কি করবি এখন? ক্যালিফোর্নিয়া যাওয়ার ব্যবস্থা করা আমার। ও আমার পিছিয়ে এভাবে লেগে থাকলে আমি নিজেকে সামলাতে পারবো না। আমি কখনোই চাই না ফুলের মতো সুন্দর একটা মেয়ে আমার মতো হৃদয়হীন পশুর জীবনে জড়াক। আমার লাইফ মিনিংলেস। আমি আজ আছি কাল নেই। সুযোগ পেলে শত্রুপক্ষ কুকুরের মতো রাস্তায় মেরে ফেলে রেখে যাবে আমাকে। জীবনে অনেক কিছু হারিয়েছে সে। আমি চাই সে ভালো থাকুক। সুফিয়ান চৌধুরী তার জায়গা আসলেই ঠিক। মেয়ের ধারণাটি কাজ করতে পেরেছিলেন ভদ্রলোক।
অভিরূপ আর কথা বাড়ালো না, নিঃশব্দে রূপকথার আর নেলির সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, চলো তোমাদের রেখে আসি, অনেক রাত হয়ে গেছে, বৃষ্টির বেগ আবার বাড়লে ঝামেলা হয়ে যাবে। বলেই নেলিকে চোখ ইশারা দিল অভিরূপ। অভিরূপের কথায় রূপকথা ছলছল নয়নে সারফারাজের পানে একবার তাকালো। সেই দৃষ্টি উপেক্ষা করে গটগট পায়ে সিঁড়ি ধরে উপরে উঠে গেল সারফারাজ। সারফারাজের এহেন নিষ্ঠুর আচরণে টপটপ করে অশ্রু গড়ালো রূপকথার গাল বেয়ে। দুই হাতে দ্রুত সেগুলো মুছে রূপকথা বলে উঠল, তুমি খুব খারাপ সারফরাজ, আমি আর কখনোই কথা বলবো না তোমার সাথে। করিডোরে দাঁড়িয়ে রূপকথার পুরো কথাটা শুনল সারফারাজ। এরপর তাচ্ছিল্য হেসে বিড়বিড় করে বলে উঠল, সেটা তোমার জন্য মঙ্গলজনক রূপকথা। পিসফুল মেন্টাল হসপিটাল, ঢাকা। মেন্টাল হসপিটালের 3 তলার এক কোণে ছোট্ট একটা কামরা, কক্ষ নং 325A। কয়েদখানার ন্যায় সবুজ রঙা একটা ছোট কক্ষে খোলা জানালায় ফাঁকা দৃষ্টি মেলে বসে আছে 50 এক প্রবীণা। কক্ষে টিমটিমে হলুদ আলোয় বয়স্ক মানুষটার ফ্যাকাশে হাড্ডিসার চেহারা বেশ করে নজরে লাগছে। মানুষটা কেমন নিষ্প্রাণ, অনুভূতিহীন। জানালার থেকে ফাঁকা দৃষ্টি সরিয়ে বদ্ধ কক্ষে চারিপাশে একবার নজর বুলালেন তিনি। সবুজ দেয়ালে জলদাগের উপস্থিতি চোখে লাগছে। মসৃণ দেয়াল থেকে খসে যাচ্ছে চটচটে রং সমেত সিমেন্টের প্রলেপ। এলোমেলো অগোছালো কক্ষ আর চারিপাশের ধুলার আস্তরণ। দেয়ালে থাকা ঘড়িতে নজর বুলায় সে। ঘড়ির কাঁটা কবে থেমে গিয়েছে তার হিসেব কেউ রাখেনি। অবশ্য পাগল মানুষের আবার সময় নিয়ে কিসের এত মাতামাতি। পুরো কক্ষ পরখ করে বিছানায় সযত্নে পড়ে থাকা ডাইনোসরের আকৃতির ছোট খেলনার প্রতি নজর দিল সে। চট করে উঠে গিয়ে সে খেলনা বুকে জড়িয়ে বিড়বিড় করে বলল, এটা রাজের, এটা কাউকে দেব না আমি, রাজ কাঁদবে। কথাগুলো বলে তুলো আর মখমলে তৈরি ডাইনোসর বুকে চেপে ধরলেন তিনি। এরপর উঠে গিয়ে মেঝেতে পায়চারি করতে করতে ডেকে উঠলেন, সারফরাজ, ও বাবা, কোথায় তুই? ভাত খাবি না? ভাত যে ঠান্ডা হয়ে যায়। ওপাশ থেকে বোধহয় উত্তর আসে, সারফারাজ ভাত খাবে না। মানুষটা ছেলের খাদ্য অনীহায় কপাল কুচকায়। সে কল্পনায় প্লেট ভর্তি ভাত নেয়, সাথে নেয় সারফারাজের পছন্দের ঝাল ঝাল গরুর মাংস। এরপর ছুটে ঘরময়। উদ্দেশ্য সারফারাজকে পরম আদরে ভাত খাওয়ানো। সদ্য নিয়োগপ্রাপ্ত ডিউটি ডক্টর দাঁড়িয়ে সব কটা অবলোকন করলেন। এই নাম অজানা মানুষটার জন্য তার খুব মায়া হলো। সিনিয়র ডক্টরদের থেকে তিনি কিছুক্ষণ আগেই পেশেন্টের হিস্টোরি জেনেছেন। আরও জেনেছেন দীর্ঘ 21টি বছর ধরে এই একই বদ্ধ কক্ষে তার দিন রাত কেটে যাচ্ছে। মাঝে মাঝে নাকি তার ছেলে এসে তার খোঁজ খবর নিয়ে যায়, কিন্তু ছেলেকে দেখলে আরও বেশি হাইপার হয়ে যান তিনি। তাই ছেলেটা আর ঠিক মতো আসে না এখন। সাফো, ভাত ঠান্ডা হয়ে যায় বাবা, ভাত না খেলে পাপা তোকে ঘুরতে নিয়ে যাবে না। পাগল জ্ঞানহীন মানবীর এহেন দরদপূর্ণ কথায় ডিউটি ডক্টর তপ্ত শ্বাস ফেলে ভেতরে ঢুকলো। এরপর তার সামনে এগিয়ে গিয়ে দুই বাহু চেপে ধরে নমনীয় গলায় বলল, তোমার নাম কি মা? আকস্মিক কারো কথার শব্দে নিজের জ্ঞান ফিরল সে। এরপর রুগ্ন ফ্যাকাশে মুখে ফাঁকা দৃষ্টি মেলে ফেলফেল করে তাকিয়ে রইল কিছুক্ষণ ডাক্তারের মুখ পানে। মাথা চুলগুলো অল্প চুলকে ইতিউতি তাকিয়ে বলল, মায়া। ডিউটি লেডি ডাক্তার মায়ার মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে বলল, সারফারাজ ভাত খেয়েছে? মায়া মাথা নাড়িয়ে বলল, এত দুষ্টু হয়েছে না, খেতেই চায় না। মায়ার বোকা দৃষ্টি আর কল্পনায় সারফারাজকে ভাত খাওয়ানোর দৃশ্য ডক্টর সোহানাকে ব্যথিত করলো। সে মায়ার সাথে তাল মিলিয়ে বলে উঠল, ছেলের প্রতি যখন এতই ভালোবাসা তখন সে এলে এমন পাগলামি করো কেন? ডক্টরের প্রশ্নে ভাত খাওয়ার হাত থেমে গেল মায়ার। যেই চোখে সারফারাজকে ঘিরে উদ্বিগ্ন আর ভালোবাসা খেলা করছিল, নিমিষেই সেই চোখে ভীতি এসে ভর করলো। মুখটা কেমন পাণ্ডু বর্ণ হলো, হাত জোড়া কেঁপে উঠল। মায়া বড় বড় চোখ করে সোহানার হাত চেপে ধরে বলে উঠল, হুস, কাউকে বলো না, ও আমার ছেলে নয়, ও একটা শয়তান, নির্দয় আর নিষ্ঠুর সে। ভীতিযুক্ত মুখে মায়ের কাছ থেকে এমন কথা শুনে সোহানা বেশ অবাক হলো। তার কিছু বিষয়ে সন্দেহ হলো, তাই সে শুধালো, ও তোমার খোঁজ খবর নেয়, তবু ওকে শয়তান বলছো? ও আমার রাজকে কষ্ট দিতে চাই, ও আমার কেউ না। ওকে দেখলে আমার ভয় লাগে, ও আসে আমাকে ভয় দেখাতে। আমি সত্যি বলছি, আমি ওর মা নই। বলেই ফুপিয়ে কেঁদে উঠল মায়া। এরপর কল্পনায় সারফারাজকে শক্ত করে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, সারফারাজকে মেরে ফেলতে চাই ও। ইচ্ছে করেই ওরা দাদি নাতি মিলে আমাকে বন্দি করে রেখেছে। ওরা খুব খারাপ, খুব। আমাকে এখান থেকে বের হতে দাও, আমি আমার কর্নেল সাহেবের কাছে যাব। সবাই অপেক্ষা করছে, আমার দেরি হয়ে যাচ্ছে। সারফারাজের স্কুলের ঘন্টা পড়ে যাবে। স্কুল অনেক কঠিন নিয়ম কানুন, ইংলিশ মিডিয়াম স্কুল কি না, দেরি হলে গেট বন্ধ হয়ে যাবে।
তোমার সাথে পরে কথা বলবো, কেমন? মায়ার এলোমেলো কথা আর কান্নায় সোহানা কেমন গোলকধাঁধায় পড়ল। মায়া সেই গোলকধাঁধা কাটিয়ে বলল, আমার রাজের চোখ দুটো খুব সুন্দর, বুঝলে? খুব সুন্দর, সমুদ্রের স্বচ্ছ জলের ন্যায়। ওই চোখে খুব মায়া, দরদ আর ভালোবাসা। আর যে ছেলেটা এখানে আসে, ওর চোখে কোনো ভালোবাসা নেই। সব কেমন স্ক্রুতার রহস্য, হিংস্রতায় ভরা ওই ভয়ানক চোখ দুটো। সোহানা মায়ের কথা একটাও ফেললো না, সব মনে গেঁথে রাখলো। পাগল মানি যে সবসময় আবল তাবল বকে তা নয়। মায়ের চোখমুখী বলে দিচ্ছে সে সত্যি বলছে। সোহানা কিছুটা চিন্তিত ভঙ্গিতে শুধায়, তোমার বাড়ির ঠিকানা বলো। এবার চুপ হয়ে গেল মায়া। সে খোলা জানালায় অসহায় দৃষ্টি মেলে বিড়বিড় করে বলে উঠল, আমার বাড়ি কোথায় কর্নেল সাহেব? সোহানা যতটুকু বুঝলো এই মায়া কোনো আর্মি অফিসারের স্ত্রী, কিন্তু একজন অফিসারের স্ত্রী কিভাবে পাগল হয়ে এই পর্যন্ত এলো তার কিচ্ছুটি সোহানার মাথায় ঢুকলো না। এমন সময় একজন অ্যাসিস্ট্যান্ট এসে ডেকে উঠল ডক্টর সোহানাকে। ম্যাডাম, ওনার ছেলে এসেছেন ওনাকে দেখতে। কথাটা শুনেই মায়া সোহানার হাত খামচে ধরে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, প্লিজ ডোন্ট গো, হি ইজ নট মাই সান, হি ইজ এ ডেভিল। এবার সোহানার কাছে সবটা পরিষ্কার হলো। মায়া যে কোনো সাধারণ পাগল নয়, এটা চতুর সোহানা এক নিমিষে বুঝে গেল। তাই অ্যাসিস্ট্যান্টকে আদেশ দিল, ওনাকে নিয়ে এসো। অ্যাসিস্ট্যান্ট কাচুমাচু করে বলল, উনি একা দেখা করতে চান তার মায়ের সাথে। অ্যাসিস্ট্যান্টের কথা শেষ হতে না হতেই হসপিটাল পরিচালক মাহিদ সারোয়ার এলেন এবং তার সাথে এলো প্রায় 6 ফুট উচ্চতা সুদর্শন এক যুবক। যুবকের গায়ে সাদা শার্ট আর কালো ফর্মাল প্যান্ট অনন্য সৌন্দর্য ছড়াচ্ছে, কিন্তু সেই সৌন্দর্য সোহানার চোখ ধাঁধালো না। চোখ দুটো আসলেই হিংস্র ঠেকল। সোহানা এক পলক মায়ার মুখের দিকে তাকালো, কেমন ভয় আর অসহায়ত্ব এসে জেকে বসলো শুকনো মুখ জুড়ে। হসপিটালের পরিচালক মাহিদ সারোয়ার শক্ত গলায় বলে উঠল, আপনি বাইরে আসুন ডক্টর, ওনাদের মা ছেলেকে কথা বলতে দিন। কিন্তু মায়া সোহানার হাত চেপে ধরে অসহায় গলায় বলে উঠল, প্লিজ ডোন্ট গো। নিরুপায় সোহানা আমতা আমতা করে পরিচালকের উদ্দেশ্যে বলে উঠল, স্যার, পেশেন্ট আপনাকে ছাড়তেই চাইছে না। মাহিদ সারোয়ার কিছু বলার আগে আগত ছেলেটি ভরাট গম্ভীর গলায় বলে উঠল, আপনি যেতে পারেন ডক্টর, আমি আমার মায়ের সাথে পার্সোনালি কিছু টাইম স্পেন্ড করতে চাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সোহানা বলার মতো কিছুই খুঁজে পেল না। সোহানা কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়াতেই মায়া কেঁদে চিৎকার করে বলে উঠল, ও আমার ছেলে নয়, ও শয়তান। আমার সারফারাজকে মেরে ফেলতে চাই। এই হৃদয়হীন পশুর কাছে আমাকে একা ফেলে তোমরা কেউ যেও না। কিন্তু অসহায় মায়ার চিৎকার কারো হৃদয়ে মায়া সৃষ্টি করলো না। নিরুপায় হয়ে সোহানা মাথা নিচু করে কক্ষ ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু মস্তিষ্ক জুড়ে চলতে লাগলো নানাবিধ দুশ্চিন্তা। সকলেই চলে যেতে যুবক তাচ্ছিল্য বাঁকা হেসে কক্ষে প্রবেশ করলো। যুবকের চোখের দিকে তাকিয়ে মায়া ভয়ে কুঁকড়ে গেল। যুবক বাঁকা হেসে বলে উঠল, খুব ভয় লাগছে পুপু, দেখলে পাগলের কথার কোনো দাম নেই, এই নিষ্ঠুর ধরায়, তাই যত নিশ্চুপ থাকবে ততই মঙ্গল। কথাটা বলে মায়ার কাঁধে হাত রাখলো যুবক। মায়া আরেকটু ভয়ে সিটিয়ে নিভু গলায় বলল, আমার সারফারাজ একদিন ঠিক নিতে আসবে আমাকে, ওই দিন তুই কোথায় পালাবি? যুবক এই কথায় কিটকিটিয়ে হেসে উঠল, যেন খুব মজার জোকস শুনল সে। মায়া সে হাসি দেখে জড়সড় হয়ে হাঁটু ভাঁজ করে বসে অন্যত্র দৃষ্টি সরিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সারফারাজ আসবে, হ্যাঁ সারফারাজ আসবে। ওই দিন কারো রক্ষা থাকবে না, চারপাশে আগুন জ্বলবে। কর্নেল সাহেবের সন্তান সে, আগুনের ন্যায় উত্তপ্ত রক্ত প্রবাহিত হচ্ছে ওর শরীরে। সাহসী বাপের সন্তানও, অন্যায়ের সাথে আপোষ কখনোই করবে না সে। মায়ের বিড়বিড় শুনে বুঝে যুবক হিসিয়ে বলে উঠল, তোমাকে দিয়েই তোমার ছেলেকে কবজা করব ফুপু। তোমার ছেলে হন্যে হয়ে খুঁজে চলেছে তোমাকে, কিন্তু আমার হাত থেকে এত সহজে নিস্তার মেলবে না তোমার। এই রুদ্ররাজকে হারাতে হলে লাশের স্তূপ মারাতে হবে, সেই দম কি আছে তোমার ছেলের? লাশের কথা শুনে ভয়ে থরথর করে কেঁপে উঠল মায়া। সহসায় উত্তেজিত হয়ে টেবিলের উপর পড়ে থাকে স্টিলের বাটি চট করে হাতে নিয়ে আঘাত করতে চাইল রুদ্রকে, কিন্তু ক্ষিপ্ত রুদ্র শক্ত হাতে চেপে ধরল মায়ার হাত। এরপর রক্তহীন দৃষ্টি নিয়ে মায়ার চোখে চোখ রেখে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোমার বাপ নিজেই কারাবাস দিয়েছে তোমাকে, এখান থেকে তোমার মুক্তি নেই। আজীবন ধুকে ধুকে এই পাগলা গারোতে পৌঁছে মরবে তুমি, আর তোমার ছেলেকে রাস্তার কুকুরের মতো মারবো আমি, বুঝলে?
মেঘের শাড়ি আকাশ জুড়ে খেলা করছে। ভারী বাতাস এসে একবার সেই মেঘমালা সরিয়ে নিচ্ছে, আবার কোথা থেকে যেন মেঘ এসে চারিপাশ অন্ধকার করে দিচ্ছে। নিজের রিডিং রুমে চেয়ারে বসে বসে আকাশের বাহারি খেলা দেখে চলেছে রূপকথা। কিছুক্ষণ পর নেলি এলো, হাতে ধোয়া ওঠা কফি মগ। রূপকথার পানি কফি এগিয়ে বলে উঠল, সারাদিন একবারও ঘর ছেড়ে বের হলি না, কারণ কি? এখনো ওই ছেলের সাথে কথাগুলো নিয়ে আপসেট হয়ে আছিস? কফি মগ টেনে নিয়ে রূপকথা বলে উঠল, না, এমনি ভালো লাগছে না। নেলি কফিতে ছোট চুমুক দিয়ে বলল, কাল থেকে ক্লাস শুরু, সেই প্রিপারেশন নে। যেহেতু মানুষটা চাচ্ছে না তোর সাথে সেরকম সম্পর্ক রাখতে, সেখানে তুই জোর করে জেদ ধরে কিছু করিস না, নয়তো পরে পস্তাবি। রূপকথা বাইরে পানে তাকে আনমনে জবাব দিল, ওর কাছে গেলে আমি আত্মিক প্রশান্তি পাই। নেলি, মনটা বড্ড বেহায়া, কিচ্ছু শুনতে চায় না। ভেবেছিলাম এতগুলো বছর পর আমাকে দেখে খুশি হবে সরফরাজ, কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল। আমার উপস্থিতি তাকে বিরক্ত করে। কথাগুলো বলে তাচ্ছিল্য হাসলো রূপকথা। নেলি বিষণ্ণ ভঙ্গিতে কফি মগে ট্যাপ ট্যাপ করতে করতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।